হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি এর জন্য যে আমরা জিকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ, তো আমরা ইতিহাস সাবজেক্টের প্র্যাকটিস করছিলাম, যেটা আমাদের চ্যাপ্টার 5 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো, জৈন ধর্ম পর্যন্ত। আজকে হবে চ্যাপ্টার 6, যেটা হচ্ছে বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম, এবং চ্যাপ্টার 7টাও আমরা আজকে করে নেব, যেখানে 3-4টা কোশ্চেন রয়েছে, যেটা চ্যাপ্টার 7-এ পড়বে জরাথুস্ট্রবাদ। ঠিক আছে, তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে গৌতম, যার আরেকটা নাম হচ্ছে সিদ্ধার্থ, বিশ্বাস করা হয় যে তিনি বোধগয়ার চূড়ান্ত উপলব্ধির আগে 6 বছর ধরে কোন স্থানে সাধনায় লিপ্ত ছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গ্রুপ ডি এসেছে 2022-এ। তো গৌতম বুদ্ধ বোধগয়ায় বোধিলাভ করার আগে 6 বছর ধরে তিনি প্রাগ বোধিতে সাধনায় লিপ্ত ছিলেন। প্রাগবোধি হলো সেই স্থান যেখানে ভগবান বুদ্ধ তার বোধিপ্রাপ্তির আগে 6 বছর অতিবাহিত করেছিলেন। এই স্থান গৌতম বুদ্ধের চিরন্তন সত্যের সন্ধানের সাক্ষ্য বহন করে। যখন তিনি সত্য উপলব্ধি করলেন, তখন তিনি বুদ্ধ অর্থাৎ জ্ঞান প্রাপ্ত হয়ে উঠলেন। ঐতিহাসিক পরিবর্তনের ফলে এই পর্বতের নাম পরিবর্তিত হয়েছে, আর এই পর্বতের নামটা এখন ধুঙ্গেশ্বর নামে পরিচিত, প্রাগবোধি যেটা। ঠিক আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত একটি পবিত্র গ্রন্থ? তো বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। পিটক শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি, আর শব্দের অর্থ হচ্ছে কি 3, তাহলে ত্রিপিটক শব্দের অর্থ হবে কি 3টি ঝুড়ি। অনেক সময় এটা কোশ্চিন আসে যে পিটক শব্দের অর্থ কি, তো অ্যান্সার হচ্ছে ঝুড়ি। ঠিক আছে, যা বৌদ্ধ গ্রন্থসমূহের ঐতিহ্যবাহী নাম। এইটি 3 ভাগে বিভক্ত। এখানে আমরা বুঝতে পারছি যে ত্রিপিটক বা 3টি পিটক। তো কি কি রয়েছে? বিনয় পিটক, সুত্ত পিটক আর অভিধর্ম পিটক। আমাদের জানতে হবে যে এই পিটকগুলো কোন পিটকটা বা কোন গ্রন্থটা কী নিয়ে আলোচনা করে। যেমন বিনয় পিটক সন্ন্যাসীদের জন্য শৃঙ্খলার নিয়ম নিয়ে আলোচনা করে। সুত্ত পিটক বুদ্ধের উপদেশসমূহ সংকলন। অভিধর্ম পিটক বুদ্ধের শিক্ষার দার্শনিক বিশ্লেষণ। বৌদ্ধ ধর্মের প্রাচীনতম শাখাকে থেরাবাদ বলা হয়, যা প্রধানত শ্রীলঙ্কা, মায়ানমার, লাওস, কম্বোডিয়া ও থাইল্যান্ডে প্রচলিত। পরের কোশ্চিন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বুদ্ধের শিক্ষার সংকলন? এই কোশ্চিনটা তোমরা সবাই একটু আগে জানলে, ত্রিপিটক। 3টি পিটকের মধ্যে অভিধর্ম পিটক কী নিয়ে আলোচনা করে? অভিধর্ম পিটক দার্শনিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, আমরা একটু আগেই পড়লাম। ত্রিপিটক হলো প্রাচীনতম কোন ধর্মীয় উপদেশের সংকলন? তো ত্রিপিটক হচ্ছে বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের সংকলন বা বৌদ্ধ ধর্মীয় উপদেশের সংকলন। নিম্নলিখিতগুলির মধ্যে কোন শব্দটি সাধারণত বৌদ্ধ বিহার বা মঠ বোঝাতে ব্যবহৃত হয়, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা বাস করেন? তো বৌদ্ধ সন্ন্যাসীরা যেখানে বাস করেন সেটাকে বলা হয় বিহার। বাকি আর এক কিছু দেখো না, স্তূপ যেমন রয়েছে। স্তূপ হচ্ছে একটি গম্বুজ আকৃতির স্মৃতিসৌধ, এর যা ধ্যানের জন্য ব্যবহৃত হয়, এবং স্তূপের মধ্যে বৌদ্ধ সন্ন্যাসী এবং গৌতম বুদ্ধের দেহাবশেষ ওখানে রয়েছে। ঠিক আছে, আর চৈত্য হচ্ছে একটি বৌদ্ধ উপাসনালয়, আর গৃহ হচ্ছে সংস্কৃত একটি শব্দ যার অর্থ হচ্ছে বাসস্থান। চৈত্যটা খুব ইম্পর্টেন্ট, প্রার্থনা গৃহ, এটা অনেকবার এসএসসিতে দিয়েছে, তো রেলওয়েতে আসার সম্ভাবনা রয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মধ্য ভারতীয় উপভাষা, যা সংস্কৃতের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং এটি বৌদ্ধ ধর্মগ্রন্থ সাহিত্য রচনার প্রধান ভাষা? তো বৌদ্ধ ধর্মগ্রন্থ যে ভাষায় রচিত হয়েছে সেটা হচ্ছে পালি ভাষা। ঠিক আছে, পালি হলো বৌদ্ধ ধর্মগ্রন্থ সাহিত্যের প্রধান ভাষা, যা সংস্কৃতের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বুদ্ধ তার প্রথম উপদেশ, যা বলা হয় ড্যাশ, সারনাথে তার 5 শিষ্যকে প্রদান করেছিলেন। প্রথম কোশ্চিন আমাদের এখানে জানতে হবে, তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে বৌদ্ধ ধর্মের উপদেশগুলো, অর্থাৎ বুদ্ধ তার প্রথম উপদেশগুলো কোথায় দিয়েছিল? তো সারনাথে দিয়েছিল। এবং এই ঘটনাটাকে কি বলা হয়? এই ঘটনাটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এবং কতজন শিষ্যকে দিয়েছিল? 5 শিষ্যকে। ঠিক আছে, ধর্মচক্র প্রবর্তন এটি ছিল গৌতম বুদ্ধের প্রথম ধর্মপ্রচার, যা তিনি সারনাথে তার 5 জন শিষ্যের কাছে প্রদান করেন। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম উপদেশ দিয়েছিলেন? একই কোশ্চেন, একটু আগে বললাম, তার প্রথম উপদেশ দিয়েছিলেন সারনাথে, যেটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত।
থেরি গাথা একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ যা ড্যাশ অংশের অন্তর্ভুক্ত এবং এটি ভিক্ষুণীদের রচিত কবিতার সংকলন। তো এটা অ্যান্সার হচ্ছে সুত্ত পিটক, অর্থাৎ থেরি গাথা এটা সুত্ত পিটকের অংশের অন্তর্ভুক্ত। দ্বিতীয় বৌদ্ধ সংঘ সভা কোথায় বা কার দ্বারা অনুষ্ঠিত হয়েছিল? তো দ্বিতীয় বৌদ্ধ সংঘ কালাশকের আমলে হয়েছিল। এটা মনে রাখার একটা ট্রিক্স রয়েছে। 4টা বৌদ্ধ কাউন্সিল হয়েছিল বা বৌদ্ধ সংঘ, তো এটাই আমরা এইভাবে মনে রাখবো, আজ, কালু, শোকে, কানা। এটা 4টা শব্দ মনে রাখবে, ঠিক আছে? আজ, কালু, শোকে, কানা। আজ থেকে হচ্ছে ওয়াজাত শত্রু, ওয়াজাত শত্রুর আমলে প্রথমটা। কালু হচ্ছে কালাশোক, যেটা আমরা এখানে পড়লাম, যেটা দ্বিতীয়। আর শোক হচ্ছে ওয়াশোক, ঠিক আছে? ওয়াশোক হচ্ছে তৃতীয়, আর কানা থেকে হচ্ছে কনিষ্ক চতুর্থ। এভাবে মনে রাখবে, ঠিক আছে? তো আমাদের দ্বিতীয়টা জিজ্ঞেস করেছে, তো কালাশোক হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে ডিটেলস দেওয়া রয়েছে। প্রথম বৌদ্ধ সংঘ 483 খ্রিস্টপূর্বাব্দ রাজগৃহে হয়েছিল। ওয়াজাত শত্রু রাজা ছিলেন, সভাপতি ছিলেন মহাকশ্যপ। মূল উদ্দেশ্য ছিল বুদ্ধের মৌখিক উপদেশ। দ্বিতীয় বৌদ্ধ সংঘ বৈশালীতে হয়েছিল। কালাশোক দ্বিতীয়তে রাজা ছিলেন এবং সভাপতি সাবকামি ছিলেন। মূল উদ্দেশ্য ছিল কিছু ভিক্ষুদের 10টি বিধান লঙ্ঘনের বিষয়ে সতর্ক সমাধান করা। আচ্ছা, এখানে দেখো আমরা যেমন রাজাগুলোর নাম মনে রাখলাম, আজ, কালু, শোকে, কানা, তো জায়গাগুলোর নামও কিন্তু একটা ট্রিক্স দিয়ে মনে রাখবো এইভাবে, যে রাজার বোন পাটলি খেতে কাশ্মীর গেল, মনে থাকবে তো? কাশ্মীর গেল, এইটুকু নয়। তো রাজার থেকে হচ্ছে রাজগৃহ, বোন থেকে হচ্ছে বৈশালী, এই যে দ্বিতীয়টা হচ্ছে বৈশালী, পাটলি থেকে তৃতীয়টা হবে পাটলিপুত্র, আর কাশ্মীর থেকে কাশ্মীর চতুর্থটা, ঠিক আছে? তো এবার ডিটেলসগুলো একটু দেখে নাও। তৃতীয়টা কি বললাম? স্থান হচ্ছে পাটলিপুত্র। আর রাজা সম্রাট কে ছিল? আজ, কালু, শোকে, কানা। তো তৃতীয়তে হচ্ছে অশোক। সভাপতি হচ্ছে মোগলি পুত্র তিস্র। আর মূল উদ্দেশ্য ছিল থেরাবাদ বৌদ্ধ ধর্মের প্রচার, বিশুদ্ধকরণ এবং মহিন্দ সংঘমিত্রকে লঙ্কায় পাঠানো, অর্থাৎ শ্রীলঙ্কায় পাঠানো। আর এই যে মহেন্দ্র আর সংঘমিত্র, এরা দুজন অশোকের ছেলে মেয়ে, ঠিক আছে? আর চতুর্থ বৌদ্ধ সংঘ হয়েছিল 72 খ্রিস্টাব্দে, যেটা হচ্ছে কাশ্মীরে কনিষ্ক, যেটা বললাম, ঠিক আছে? আজ, কালু, শোকে, কানা থেকে কনিষ্ক, আর কাশ্মীর রাজার বোন পাটলিক্ষেত্রে কাশ্মীর গেল। আর সভাপতি হচ্ছে বাস্তু মিত্র, সহকারী অশ্ব ঘোষ। মূল উদ্দেশ্য মহাযান বৌদ্ধ ধর্মের প্রসার এবং ত্রিপিটকের সংস্কৃত অনুবাদ। ওকে, পরের কোশ্চেন। তৃতীয় বৌদ্ধ সংঘ সভা কে পরিচালনা করেছিলেন? কি বললাম? আজ, কালু, শোকে, কানা। তাহলে তৃতীয়টাকে হচ্ছে অশোক, তাই তো? অপশন সি। চতুর্থ বললে কনিষ্ক। বুদ্ধের জীবনের ঘটনাগুলি কোথায় বর্ণিত রয়েছে? জাতক কাহিনীতে। স্তূপ কেন নির্মিত হয়েছিল? তো স্তূপ নির্মিত হয়েছিল, এখানে পবিত্র অবশেষ সংরক্ষিত ছিল। স্তূপ মূলত বুদ্ধ তার শিষ্যদের দেহাবশেষ সংরক্ষণের জন্য নির্মিত হয়েছিল। সুত্ত পিটক সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? এটি বুদ্ধের জীবনী, এটি মগধের শাসক এবং বুদ্ধের মধ্যে কথোপকথন সম্পর্কিত। আচ্ছা, সুত্ত পিটক সম্বন্ধে আমরা একটু আগে জানলাম যে ওখানে কী রয়েছে, তার সঙ্গে এই ইনফরমেশনটাও জানবে, যেখানে মগধের শাসক অজাতশত্রু এবং বুদ্ধের মধ্যে কথোপকথন সম্পর্ক ছিল আর কি, ঠিক আছে? এই যে সুত্ত পিটক হলো বৌদ্ধ ধর্মগ্রন্থ, যেখানে মগধের রাজা অজাতশত্রু এবং বুদ্ধের কথোপকথন রয়েছে। কোন বৌদ্ধ ধর্মগ্রন্থে সন্ন্যাসীদের জন্য নিয়মাবলী রয়েছে? তো সন্ন্যাসীদের জন্য নিয়মাবলী আমরা কোথায় পড়লাম? বিনয় পিটক, ঠিক আছে? 2 নম্বর প্রশ্নের ব্যাখ্যাতে দেখে নেবে, ওখানে আমরা করেছি আর কি। বিনয় ও সুত্ত পিটক কার শিক্ষার সংকলন? এটা তো উত্তর বলার দরকার নেই, গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কোথায় আত্মজ্ঞান লাভ করেন? এটা বোধগয়া আত্মলাভ করেন, ঠিক আছে? আত্মজ্ঞান লাভ করেন। হীনযান ও মহাযান কোন ধর্মের উপশাখা? এটা বৌদ্ধ ধর্ম। আর দিগম্বর আর শ্বেতাম্বর এটা কোথায় ছিল? জৈন ধর্ম, তাই তো? বিখ্যাত বৌদ্ধ স্থাপত্য ধামেক স্তূপ মূলত কোন রাজবংশের সময় নির্মিত হয়েছিল? এটা মৌর্য রাজবংশের সময় নির্মিত হয়েছিল, অপশন ডি, মৌর্য।
ধামেক স্তূপ ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর কাছে সারনাথে অবস্থিত অন্যতম বিখ্যাত বৌদ্ধ স্তূপ। এটি মূলত 249 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট অশোকের শাসনামলে নির্মিত হয়েছিল। পরে এটি বিভিন্ন সময়ে সম্প্রসারণ ও সংস্কার করা হয়। এটি লাল ইট ও পাথর দ্বারা নির্মিত এক বিশাল আকৃতির নলাকার স্তূপ। চীনা বৌদ্ধ ভিক্ষু পরিব্রাজক জুয়ানজাং 640 খ্রিস্টাব্দে সারনাথ ভ্রমণ করেন এবং তখন স্তূপটির উচ্চতা প্রায় 91 মিটার ছিল বলে উল্লেখ করেন। এছাড়া তিনি সেখানে 1500 জন ভিক্ষুর উপস্থিতির কথা উল্লেখ করেন। আমরা কোথায় বিশ্বাস করি যে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন? সেই স্মৃতিস্তবের নাম বলুন যা পবিত্র বুদ্ধের আসন হিসাবেও পরিচিত। তো অ্যান্সার হচ্ছে ধামেক স্তূপ এবং সারনাথ। আমরা একটু আগে তো পড়লাম সারনাথে প্রথম উপদেশ দিয়েছিলেন। ঠিক আছে। বৌদ্ধ স্থাপত্য ধামেক স্তূপ কোথায় অবস্থিত? ধামেক স্তূপ সারনাথে অবস্থিত। ঠিক আছে, অপশন এ। বোধিসত্ত্ব ধারণাটি কোন ধর্মের সাথে সম্পর্কিত? বোধিসত্ত্ব এটা আচ্ছা এখানে দুটো রয়েছে তাই না, হীনযান বৌদ্ধ ধর্ম আর মহাযান বৌদ্ধ ধর্ম। তো অ্যান্সার হচ্ছে বোধিসত্ত্বটা হচ্ছে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে। বোধিসত্ত্ব সম্বন্ধে আমরা একটু জেনে নিই যে ব্যক্তি জ্ঞান বা প্রজ্ঞা লাভ করেছেন কিন্তু নির্বাণ লাভ বিলম্বিত করেন যাতে অন্যদের জ্ঞান লাভে সহায়তা করতে পারেন তাকে বোধিসত্ত্ব বলা হয়। এই ধারণাটি মহাযান বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। গৌতম বুদ্ধের কোন ধর্মদেশনা আগুন ধর্মদেশনা বা ফায়ার সারমন নামে পরিচিত? তো ফায়ার সারমন যেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন সূত্র, এটা আমরা একটু আগে পড়লাম। আচ্ছা দাঁড়াও, এখানে মনে হয় একটু ভুল হলো। আচ্ছা অপশানটা এখানে বি অ্যান্সার দেওয়া রয়েছে, সরি বি হবে তাহলে। আদিত্য পর্যায় সূত্র বা আগুন ধর্ম প্রদেশনা হলো গৌতম বুদ্ধের। আমি একটু তখন ভুল বললাম, অ্যান্সার হবে আদিত্য পর্যায় সত্যবা। ঠিক আছে। আর ধর্মচক্র প্রবর্তন সূত্র এটা বুদ্ধের প্রথম উপদেশ, এটা তো আমরা জানি। আর অনাত্ম লক্ষণ সূত্র গৌতম বুদ্ধের দ্বিতীয় ধর্মদেশনা। ঠিক আছে। নিচের কোনটি একটি প্রাচীন বৌদ্ধ গ্রন্থ? তো অভিধর্ম কোষ হচ্ছে প্রাচীন বৌদ্ধ ধর্ম গ্রন্থ। অপশন ডি হচ্ছে অ্যান্সার। জাতক কাহিনীগুলি কার সাথে সম্পর্কিত? বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। ভারতের কোন রাজ্যে সংরক্ষিত বৌদ্ধ গুহাগুলি কার্লে অবস্থিত? অর্থাৎ কার্লে গুহাগুলি কোথায় অবস্থিত? তো কার্লে গুহাগুলি হচ্ছে, এখানে আমরা পুরোটা জানবো। এখানে দেখো, কার্লে গুহাগুলি ভারতের অন্যতম প্রাচীন বৌদ্ধ গুহাচিত্র সম্বলিত স্থাপনা। এটি মহারাষ্ট্রের পুনে ও মুম্বাইয়ের মাঝামাঝি লোনাওয়ালার কাছে অবস্থিত। তো কার্লে গুহাগুলি মহারাষ্ট্র বা মুম্বাইয়ের কাছাকাছি, মহারাষ্ট্রে অবস্থিত, পুনে ও মুম্বাইয়ের মাঝামাঝি লোনাওয়ালার কাছে। ঠিক আছে। নিচের কোনটি বৌদ্ধ ধর্মের তীর্থস্থান নয়? তো বোধগয়া, সারনাথ, গোয়ালিয়র, কুশিনগর। তো বৌদ্ধ ধর্মের সঙ্গে তিনটি জায়গা সম্পর্কিত, গোয়ালিয়রটা এখানে অ্যান্সার হবে না, অপশন সি। তারপরে দেখো গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? লুম্বিনী উপত্যকায়। অপশন বি হচ্ছে অ্যান্সার। গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। তাকে এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া বলা হয়। তিনি 563 বিসিতে লুম্বিনী কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা শুদ্ধোদন শাক্য বংশের নেতা ছিলেন। তার মাতা ছিলেন মহামায়া। তার শৈশবের নাম ছিল সিদ্ধার্থ। সংসার ত্যাগের ঘটনাকে বৌদ্ধ ধর্মে মহাভিনিষ্ক্রমণ বা গ্র্যান্ড ডিপার্চার বলা হয়। ঠিক আছে, অনেকটা ইনফরমেশন এখানে রয়েছে। রানী মায়াদেবী কোন গাছের নিচে গৌতম বুদ্ধকে জন্ম দেন? তো অ্যান্সার হচ্ছে শাল গাছের নিচে। বৌদ্ধ ধর্মের ভিত্তি গঠিত হয়েছে ড্যাশ মহান সত্য ও ড্যাশ পথের উপর। তো 4টি মহান সত্য এবং 8টি পথের উপর। ঠিক আছে। বুদ্ধ 4টি আর্য সত্য প্রচার করেছিলেন। জগতে দুঃখ বিদ্যমান, দুঃখের কারণ হচ্ছে ইচ্ছা, ইচ্ছার দমন করলে দুঃখের অবসান সম্ভব, দুঃখ নিরোধগামিনী প্রতিপদা অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করলে মুক্তি লাভ সম্ভব। আর অষ্টাঙ্গিক মার্গ 8টা মার্গ রয়েছে যেটা আমাদের জানতে হবে। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবন, সম্যক প্রয়াস, সম্যক স্মৃতি, সমাধি। তো দৃষ্টি, সংকল্প, বাক্য, কর্ম, জীবন, প্রয়াস, স্মৃতি, সমাধি, এই 8টা অষ্টাঙ্গিক মার্গ অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। ঠিক আছে। নিচের কোনটি বুদ্ধের 4 মহাসত্যের অন্তর্ভুক্ত নয়? তো দুঃখ
ময় বিশ্ব এটা মহাসত্যের অন্তর্গত। আচ্ছা, এখানে তো অ্যান্সার করে রয়েছে, যদি আকাঙ্ক্ষাকে বিশ্বাস না করা হয় তবে দুঃখ দূর হতে পারে। এটা নেই 4টি মহাসত্যের মধ্যে। ঠিক আছে। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? তো বোধগয়ায় নির্বাণ লাভ করেন। অপশন এ। ভারতের কোন রাজ্যে বোধগয়া অবস্থিত? বোধগয়া বিহারে অবস্থিত। অপশন বি। কোন চীনা পণ্ডিত বিজয়ওয়াড়ায় বসবাস করতেন বৌদ্ধ গ্রন্থ অধ্যয়নের জন্য? সুয়ানজাং বা জুয়ানজাং। অপশন বি। গৌতম বুদ্ধ তার ধর্মদেশনা প্রচারের জন্য কোন ভাষা ব্যবহার করেছিলেন? তো অ্যান্সার হচ্ছে পালি ভাষা। জাতক কাহিনীতে কার জন্ম জীবনের বিবরণ পাওয়া যায়? তো জাতক কাহিনীতে গৌতম বুদ্ধের জন্ম বিবরণ পাওয়া যায়। জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের উত্থানের ফলে ভারতে কোন শতাব্দীতে ধর্মীয় অস্থিরতা দেখা যায়? তো অ্যান্সার হচ্ছে 6ষ্ঠ শতাব্দীতে। অপশন সি। গৌতম বুদ্ধের মায়ের নাম কি ছিল? গৌতম বুদ্ধের মায়ের নাম হচ্ছে মায়া দেবী। অপশন এ। স্থাপত্য শৈলীতে প্রধানত চৈত্য বিহার স্তূপ এবং স্তম্ভ অন্তর্ভুক্ত। আচ্ছা, এগুলো চৈত্য বিহার স্তূপ এগুলো সব বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। বৌদ্ধ তীর্থস্থান টুথ টেম্পল কোথায় অবস্থিত? টুথ টেম্পল এটা হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত। টুথ টেম্পল শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে অবস্থিত। ঠিক আছে। এটা ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত। বরাবুদুর বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত? তো বরাবুদুর বৌদ্ধ মন্দির ইন্দোনেশিয়ায় অবস্থিত। তারপরে বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম থেকে কোশ্চেন শেষ হলো। এবারে আমাদের চ্যাপ্টার 7 যেটা জরাথুস্ট্রবাদ। ভারতে জরাথুস্ট্রীয় ধর্ম বা পার্সি ধর্ম প্রধানত কোন রাজ্যে পাওয়া যায়? তো অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্রে। অপশন এ মহারাষ্ট্রে। জেন্দ আবেস্তার সাথে কোন ধর্ম সম্পর্কিত? জেন্দ আবেস্তার সঙ্গে জরাথুস্ট্রীয় ধর্ম সম্পর্কিত। ইহুদিরা কোন ধর্ম অনুসরণ করে? ইহুদিরা ইহুদি ধর্ম অনুসরণ করে। অপশন ডি, যেটা জুদাইজম নামে পরিচিত। নিম্নলিখিতের মধ্যে কোনটি ইহুদি ধর্মের সাথে সম্পর্কিত? তো ত্রিপিটক আমরা গৌতম বুদ্ধ অর্থাৎ বৌদ্ধ ধর্ম সম্পর্কে, গুরু গ্রন্থ সাহেব শিখ ধর্ম, তোরা ইহুদিদের ধর্মগ্রন্থ। ঠিক আছে। তোরা ইহুদিদের ধর্মগ্রন্থ হিব্রু ভাষায় লিখিত তানাখ নামে পরিচিত। এটি তালমুদ বা তোরা নামেও পরিচিত। ওকে, থ্যাংক ইউ।